জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। ফুটবল বিশ্বকাপের শিরোপা জয়ে স্পেনের সমর্থকরা উচ্ছ্বাসে ফেটে পড়লেও উল্টো চিত্র আর্জেন্টিনায়। ফাইনালে মঞ্চে স্বপ্নভঙ্গ হওয়ায় দেশটির রাজধানী বুয়েনস এইরেসে বিক্ষুব্ধ সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও বোতল নিক্ষেপ করে বিক্ষুব্ধরা। মুহূর্তে ঘটনাস্থল পরিণত হয় রণক্ষেত্রে। পরে আন্দোলনকারীদের দমাতে টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। যদিও এই ঘটনায় হতাহত কিংবা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা পৌঁছে দিতে নির্ভুল ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতার জবাবদিহিতা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশের সম্প্রসারণের রূপরেখা নিয়ে আলোচনা হয়। ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে একথা জানান আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএলওর মহাপরিচালক। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান তিনি। শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং পরিবর্তিত বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। শ্রম খাতে চলমান সংস্কার কার্যক্রম আরও এগিয়ে নিতে সরকার ও আইএলওর মধ্যে সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিক বান্ধব ও টেকসই কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আইএলও মহাপরিচালক বাংলাদেশের সঙ্গে সংস্থাটির বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণ এবং শ্রম খাতের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইয়াবাসহ মাদক নিয়ন্ত্রণে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা করছে সরকার, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে বিজিবি সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সীমান্তে ল্যান্ডমাইন দুর্ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার হবে। একই ব্যক্তিকে সিভিল এবং কোর্ট মার্শাল উভয় আইনে বিচার করা যায় না বলেও জানান তিনি। একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেয়নি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়। সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি, কিন্তু পুশিং করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। আমরা বলেছি যদি সেরকম কোনো নাগরিক থাকে, বাংলাদেশের নাগরিক সেখানে যেয়ে থাকে, তার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিধি মোতাবেক দিতে হবে। আমরা ন্যাশনালিটি ভেরিফিকেশন করে যদি সেটা সত্যতা পাওয়া যায়, সেটা আমরা যথাযথ আইনি প্রক্রিয়ায় আমরা ফেরত নিয়ে আসব। জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের অনুলিপিও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির সঙ্গে পাঠানো হয়েছে। 24 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে পালিয়ে যান। গত বছরের 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, দুদেশের সুসম্পর্কের স্বার্থে ভারতের কাছ থেকে ইতিবাচক সাড়া পাবার বিষয়ে সরকার আশাবাদী। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। গুমের মামলার আসামি ও বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের জলসিঁড়ি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বাড়ির দুটি ফ্ল্যাটে থাকা মূল্যবান সামগ্রী জব্দ করেছে তারা। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িতে থাকা মালামালের জব্দ তালিকা করেছে তারা। গত 7 জানুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার এজাহারে বলা হয়েছে, জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহার করে নিজের নামে 22,27,78,000 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন। এছাড়া $55,000 জমা করেছেন অনুমোদিত সীমা লঙ্ঘন করে। একই সঙ্গে বিভিন্ন ব্যাংক হিসাবের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করেছেন। এসব অর্থ তার স্ত্রী নুসরাত জাহানের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করেছেন। তার নামে থাকা 8টি ব্যাংক হিসাবে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণও মিলেছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের ফ্ল্যাটে দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে দুদকের বিশেষ টিম। আদালতের নির্দেশনা অনুযায়ী আজও ইনভেন্টরি বা জব্দ করা মালামালের তালিকার তৈরির কাজ করছে বিশেষ দল। সোমবার সকালে দুদকের উপপরিচালক মশিউর রহমানের নেতৃত্বে অভিযান শুরু হয়। এর আগে রোববার গুলশানের ফ্ল্যাটে অভিযান চালিয়ে 300টির বেশি ব্লেজার, 532টি টাই, 8টি ঘড়ির বক্স, 3 সেট মুক্তার গয়না, 4টি ঝাড়বাতি সহ বিভিন্ন মালামাল জব্দ করে দুদক। বাসা থেকে উদ্ধার হওয়া রোলেক্স ঘড়ির ক্রয় রসিদ অনুযায়ী প্রতিটি ঘড়ির দাম হতে পারে $14,000 থেকে $17,500। গেল 2 জুলাই আদালত আদেশ দেয় সাইফুজ্জামান চৌধুরীর গুলশানের 2টি ফ্ল্যাটের সঠিক নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা, তদারকি এবং রক্ষণাবেক্ষণের জন্য নিয়ন্ত্রণে নেয় দুদক। মশা নিধনে দেশীয় উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে পরীক্ষা নিরীক্ষা ও কাজে লাগাতে সিটি কর্পোরেশনকে আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইউথ টু ওয়ার্ল্ড আয়োজিত মশা নিয়ন্ত্রণ প্রযুক্তি বিষয়ক অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে তিনি জানান, মশা নিয়ন্ত্রণে এখন যে পর্যন্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা খুব একটা কাজে আসছে না। আপনার উদ্ভাবন করে আমাদের মশা নিয়ন্ত্রণের জন্য একটা দেশীয় একটা যৌথ উদ্যোগে কাজ করার জন্য একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। সিটি কর্পোরেশন এবং সরকার যৌথভাবে যদি এই টেকনোলজিটা নিয়ে কাজ করে, তাহলে আমার বিশ্বাস পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে, তাহলে আমার বিশ্বাস যে তাহলে আমরা এটাতে অনেকটা সফল হব। রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্টআপ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। বিকাশের জন্য যে সমস্ত কাজগুলো আমাদের আরো বাকি আছে, সেই কাজগুলো আমাদের করতে হবে। তবে আমি আবারও বলি, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু কিন্তু একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে হবে। সেই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে আবারও গণতন্ত্র বিপন্ন হবে এবং এই বিপন্ন হওয়ার মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের সুরক্ষাটাও নিশ্চিত হবে না।
সেটাও বিপন্ন হতে পারে। পল্লবী থানার মামলায় ফের গ্রেপ্তার হলেন রিজেন্ট কাণ্ডে আলোচিত মোহাম্মদ শাহেদ। দুপুর 12:30টার দিকে রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। গ্রেপ্তারের পর শাহেদকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বশির। এর আগে 2020 সালে করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগ ওঠে। সে সময় অভিযান চালিয়ে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা সিলগালা করে দেয়া হয়। এর পরের বছরই অভিযান চালিয়ে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। 5 আগস্ট পরবর্তী সময়ে 2024 সালে জামিনে জেল থেকে ছাড়া পান তিনি। সে সময় তার বিরুদ্ধে 96টি মামলা ছিল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে এয়ার এন্ট্রি ড্রোন সিস্টেম কেনা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। সোমবার দুপুরে সিভিল এভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক কর্মশালায় তিনি আরও বলেন, এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি স্থাপিত হওয়ায় দেশের সমুদ্র সীমায় বিদেশি ফ্লাইট চার্জের মাধ্যমে প্রতি বছর 8% রাজস্ব আদায় বাড়বে। সরকার নির্দেশনা অনুযায়ী 16 ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর জন্য কাজ করছে বেবিচক। আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের শুরুর দিকে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব জাপানকে দেওয়ার চুক্তি হতে পারে বলে আশা প্রকাশ করেন বেবিচক চেয়ারম্যান। একই সাথে বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় গণমাধ্যম কর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন না উড়ানোর অনুরোধ জানান তিনি। 3 মার্কিন সেনা নিহতের প্রতিশোধ নিতে টানা 9ম দিনের মতো ইরানের কঠোর হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে জর্ডানে 2 মার্কিন সেনা নিহতের পর ইরাকে ইরানের পৃথক হামলায় 1 মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 1 জন। এদিকে রোববার রাতে আইআরজিসির সামরিক সক্ষমতা ভেঙে দেওয়ার অজুহাতে বাহিনীটির কমান্ড সেন্টার, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। হামলা হয়েছে ইরানের দক্ষিণ পশ্চিমের নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক কেন্দ্রেও। বিপরীতে মার্কিন সেনাদের ছোড়া বেশ কয়েকটি অত্যাধুনিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। আর কুয়েতের অভিযোগ, 2 দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটির একটি বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে ইরানের হামলায় আগুনের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি সংঘাত বাড়তে থাকায় বিশ্ববাজারে প্রায় 3% বেড়ে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানির দাম $90 ছাড়িয়েছে। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিলেন লেবার নেতা অ্যান্ডি বার্নাম। দেশটির সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন তিনি। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই 10 নং ডাইনিং স্ট্রিটে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বার্নামের। যুক্তরাজ্যের নাগরিকদের জন্য স্বস্তির বার্তা নিয়ে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কাটিয়ে আনতে চান রাজনৈতিক স্থিতিশীলতা। এর আগে বাকিংহাম প্যালেসে রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করেছেন বার্নাম। চার্লসের রাজ্যাভিষেকের পর গেল 4 বছরে 5ম প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম। এর আগে গেল শুক্রবার যুক্তরাজ্যের লেবার পার্টির প্রধান হিসাবে নির্বাচিত হন এই ব্রিটিশ নেতা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।